হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কুর বিদ্যালয়। এখানে তোমরা আমার সাথে খুব খুব ইজিভাবে ইংরেজি শিখবে বেঙ্গলিতে। আজ আমি তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটি বিষয়, টেন্স, তার শ্রেণীবিভাগ, তাদের গঠন এবং উদাহরণ নিয়ে আলোচনা করব। আমি এখানে কয়েকটি বাংলা বাক্য লিখব, যেগুলো তোমাদের কাছে দেখে মনে হবে ভেরি ভেরি ইজি, বাট যখন তোমরা লিখতে যাও বা বলতে যাও তোমাদের মধ্যে একটি কনফিউশন কাজ করে। এটি কি কারেক্ট টেন্স, কারেক্ট সেন্টেন্স হচ্ছে? তো আমি এখানে একটি ভার্বের সাহায্যে 12 রকম টেন্সের ফর্মে প্রকাশ করার চেষ্টা করব। যারা বিগিনার্স আছে তাদেরকে অনুরোধ করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে স্পোকেন ইংলিশ বা কমপ্লিট কারেক্ট ইংলিশ লিখতে আর কোনো ভীতি কাজ করবে না। আর প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের যে বেল বাটনটি আছে সেটি ক্লিক করে রাখো, যাতে আমার এই চ্যানেলটিতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। সো কিপ ওয়াচিং। চলো শুরু করি। টেন্স। টেন্স এসছে একটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে, যার অর্থ টাইম বা কাল। বেসিক্যালি টেন্স 3 প্রকার: পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। আবার এই 3টি টেন্সকেই 4টি ভাগে আলাদা আলাদাভাবে ভাগ করা যায়, যেগুলো হচ্ছে সিম্পল বা ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো এবার আমরা প্রত্যেকটি টেন্স এবং তাদের ডেফিনেশন, গঠন এবং এক্সাম্পল এগুলো নিয়ে আলোচনা করি। প্রথমটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোনো কাজ নিত্য সংগঠিত হয়, চিরন্তন সত্য, কোনো অবস্থা, কোনো ঘটনা, এগুলো বোঝাতে ভার্বের ফর্মের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। গঠন কি? প্রথমে দেখো, সাবজেক্ট বুঝবে, তারপরে বুঝবে ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপরে বুঝবে অবজেক্ট, তারপরে বুঝবে কমপ্লিমেন্ট, ফুল স্টপ। তো কমপ্লিমেন্টটা বলি, তোমরা অঙ্কে শুনেছ সম্পূরক কোণ 180 ডিগ্রি, দুটো কোণের সমষ্টি। তো একটি কোণকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। ঠিক এখানেও একই রকম, আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটাকে যদি তিনটি বাহু ধরি, তাহলে এই পুরো সেন্টেন্স হতে মানে 180 ডিগ্রি হতে আরও দরকার কি কমপ্লিমেন্ট মানে সম্পূরক। তাহলে কমপ্লিমেন্ট মানে সম্পূরক। কোনো সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ছাড়া বাকি যে অংশগুলি থাকে তাকে বলা হয় কমপ্লিমেন্ট। তো আমরা এই উদাহরণটা দিয়ে দেখি। বাংলা বাক্য, আমি গীতাঞ্জলি পড়ি। প্রথমে সাবজেক্ট কি বসবে? আই পড়ি, রিড গীতাঞ্জলি। ওকে, আই রিড গীতাঞ্জলি। প্রথমে সাবজেক্ট আই, প্রেজেন্ট ফর্ম রিড, গীতাঞ্জলি অবজেক্ট, কমপ্লিমেন্ট এভরিডে লিখতে পারি আমরা। ওকে, আই রিড গীতাঞ্জলি এভরিডে। এটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে নেই তাহলে কীরকম দাঁড়াবে? আই ডু নট রিড গীতাঞ্জলি। তাহলে ডুটা ইউজ হলো। খেয়াল রাখবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বা ডাজ ব্যবহার হয় যখন আমরা এখানে নট ইউজ করি বা কোয়েশ্চেন করি। এটাকে যদি আমরা কোয়েশ্চেন তৈরি করি তাহলে দেখো, ডু আই রিড গীতাঞ্জলি।
কোশ্চেন মার্ক। ওকে, তো এইভাবে আমরা ব্যবহার করতে পারি। আরও WH ওয়ার্ড দিতে পারি, এখানে একটা WH ওয়ার্ড দিয়ে দিই, হোয়েন ডু আই রিড গীতাঞ্জলি, এটা হোয়েন হোয়ার দিয়ে দিল, হোয়ার ডু আই রিড গীতাঞ্জলি। দেখো একই সেন্টেন্সকে কতভাবে আমরা ব্যবহার করছি। আমি এখানে দেখো দিয়ে দিয়েছি একটা, এই সেন্টেন্সকে সব রকমভাবে আমরা ব্যবহার করতে পারি, প্রত্যেকটা টেন্সেই আমরা এইভাবে ব্যবহার করব, তোমরা দেখে নেবে। ওকে, তো এখানে যদি আমরা আই এর জায়গায় হি লিখতাম তাহলে কি দাঁড়াতো? হি রিড গীতাঞ্জলি হতো? হতো না, এখানে একটা এস যুক্ত হতো, হি রিডস গীতাঞ্জলি। কেন? কারণ এখানে দেখো হি হচ্ছে একটা পার্সন। কোন পার্সন? থার্ড পার্সন। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি পার্সন থার্ড পার্সন হয়, সাবজেক্ট থার্ড পার্সন হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, খেয়াল রাখবে অলওয়েজ। ওকে, তাহলে এখানে কি হতো? হি ডাজ নট হয়ে যেত, এখানে কি হতো? ডাজ হি রিড হয়ে যেত। সাবজেক্ট অনুসারে ডু বা ডাজ এর ব্যবহারও তোমরা শিখে যাবে। ওকে, এইবার আমরা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কন্টিনিউয়াস মানে চলছে, সেটা পাস্টে হতে পারে, বর্তমানে হতে পারে, ফিউচারে হতে পারে। তা এখানে আমরা প্রেজেন্ট দেখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে। বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে ভার্বের ফর্মের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। গঠনটা কীরকম দাঁড়াবে? প্রথমে হবে সাবজেক্ট, তারপরে অ্যাম অথবা ইজ অথবা আর, মানে সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর হবে। আই হলে অ্যাম বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে, বাকি ক্ষেত্রে ইউ, উই, তে, অনেকগুলো নাউন এরকম বোঝালে আর বসে, তারপরে ভার্ব এর সঙ্গে আইএনজি বসবে, তারপরে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট বসবে। ওকে, তাহলে আমি গীতাঞ্জলি পড়িতেছি। ওকে, সে পড়িতেছে, তারা পড়িতেছে, এরকম বোঝায়। তাহলে আমি গীতাঞ্জলি পড়িতেছি, আই অ্যাম রিডিং গীতাঞ্জলি। ওকে, এটাকে যদি নেগেটিভ করতাম তাহলে কত? আই অ্যাম নট রিডিং গীতাঞ্জলি। চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করি। তাহলে কি চলে আসবে? অক্সিলারি ভার্ব আগে চলে আসবে, অ্যাম আই রিডিং গীতাঞ্জলি, কোশ্চেন মার্ক। এবার এটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে কি দাঁড়াবে? নটটা কোথায় বসবে? আই এর পূর্বে না পরে? খেয়াল রাখবে, প্রোনাউনের পরে নট বসে যখন নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে নটটা বসবে অ্যাম আই নট রিডিং গীতাঞ্জলি, কোশ্চেন মার্ক। ঠিক এইভাবে যদি আমরা এর পূর্বে একটা হোয়াই দিয়ে দিই তাহলে কী হবে? হোয়াই অ্যাম আই নট রিডিং গীতাঞ্জলি। ওকে, এইভাবে আমরা নট এর ইউজ নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে করাও শিখে নিলাম। এইবার দেখো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা নিয়ে আলোচনা করি। প্রেজেন্ট পারফেক্ট মানে অতীতে কোনো কাজ শুরু হয়ে জাস্ট এইমাত্র শেষ হয়েছে এরকম বোঝায়, ফলটা বর্তমান রয়েছে। তাহলে অতীতে কোনো কাজ শুরু হয়ে এইমাত্র শেষ হয়েছে বোঝালে ভার্বের ফর্মের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গঠনটা কী দাঁড়াবে? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের পিপিটি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট। ওকে, সাবজেক্ট দেখো আমি, আই, আইয়ের পরে হ্যাভ বসে, তারপর পড়ি থার্ড ফর্ম, রিড রেড রিড, আই হ্যাভ রিড গীতাঞ্জলি,
জাস্ট নাও। খেয়াল রাখবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অলরেডি, এভার, নেভার, জাস্ট নাও, লেটলি, অফেন এই শব্দগুলি ব্যবহার হয়ে থাকে। ওকে, তাহলে বোঝানো গেল যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ বসে, যদি এখানে হি হতো তাহলে হ্যাজ বসতো। রিড ভার্বের থার্ড ফর্ম, গীতাঞ্জলি অবজেক্ট, জাস্ট নাও কমপ্লিমেন্ট। এবার আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতে কন্টিনিউয়াস মানে চলছে বোঝাচ্ছে, তাহলে পারফেক্টের সঙ্গে ডিফারেন্স কী হবে? অতীতে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে। শুধুমাত্র পারফেক্টে আমরা দেখেছিলাম অতীতে শুরু হয়ে এইমাত্র শেষ হয়েছে, কিন্তু এখানে কন্টিনিউয়াস যেহেতু আছে তাহলে চলছে বোঝায়। তাহলে অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে বোঝালে ভার্বের ফর্মের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, গঠনটা দেখে নিই আমরা কী দাঁড়ায়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস ফর বা ফ্রম, তারপরে টাইম। এইটুকুর একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন। কাজটি চলছে বোঝায়, অতীতে শুরু হয়েছে তার মানে বেশ কিছু সময় ধরে চলছে। সেটা কি হতে পারে? পয়েন্ট অফ টাইম থেকে হতে পারে, মানে সকাল 10টা থেকে, 2010 সাল থেকে, দুপুর থেকে, ওকে, কোনো একটা সময় থেকে, পয়েন্ট অফ টাইম থেকে। আর একটা কি বোঝায়? পিরিয়ড অফ টাইম, 10 বছর ধরে, 2 ঘন্টা ধরে বোঝায়। যখন থেকে বোঝাবে, পয়েন্ট অফ টাইম বোঝাবে, তখন হবে ফ্রম। আর যদি পিরিয়ড অফ টাইম মানে ধরে বোঝায়, 5 ঘন্টা ধরে, তখন হবে কি? ফর। তাহলে আমরা লেখার চেষ্টা করি। প্রথমে তো বসবে সাবজেক্ট আই, তারপর বসবে হ্যাভ, বিন, ভার্বের সঙ্গে আইএনজি, গীতাঞ্জলি। এখানে দেখো কি বলছে? 3 ঘন্টা ধরে। বলেছিলাম যে পিরিয়ড অফ টাইম যখন বোঝাবে তখন ফর হবে, ফর 3 আওয়ার্স। ওকে, এখানে যদি সকাল 9টা থেকে হতো তাহলে কি হতো? ফ্রম 9 AM। তাহলে ফর আর ফ্রমের ডিফারেন্সটা বোঝাতে পারলাম। ওকে, এই ছিল আমাদের প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ। চলো এবার আমরা পাস্ট টেন্সের 4টি ভাগ নিয়ে আলোচনা করি। দেখা যাক, প্রথমে আছে সিম্পল পাস্ট টেন্স। পাস্ট মানে তোমরা জানো অতীত, কোনো কাজ অতীতে সংগঠিত হয়েছিল এরকম বোঝালে ভার্বের ফর্মের যে পরিবর্তন হয় তাকে বলা হয় সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্স বা সাধারণ অতীতকাল। ওকে, কোনো কাজ অতীতে সংগঠিত হয়েছিল, তুমি গীতাঞ্জলি পড়েছিলে, আমি গীতাঞ্জলি পড়েছিলাম, সে ফুটবল খেলেছিল, এরকম বোঝায়। তো গঠনটা আমরা দেখি। প্রথমে কী হবে? সাবজেক্ট, তারপর হবে ভার্বের পিটি ফর্ম, পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপর কমপ্লিমেন্ট। ওকে, এইভাবে হবে গঠনটি। এবার ভার্বের পাস্ট ফর্ম, তাহলে ভার্বের পাস্ট ফর্মগুলো আমাদের জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা দেখেছিলাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এগুলো জানতে হলে তোমাদের ভার্বের 3টে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম জানতে হবে। তার জন্য দেখো আমি তোমাদের জন্য 3টি পেজ দিয়ে দিয়েছি, যেখানে তোমরা সমস্ত ভার্বের ফর্মগুলো দেখতে পারবে। এখানে ভিডিওটি পজ করে দিয়ে তোমরা চোখ বুলে নিতে পারো, সময় বেশি থাকলে মাঝে মাঝে মুখস্থ করতে পারো। ওকে, তাহলে চলো দেখি গঠন অনুসারে এক্সাম্পলটা কী দাঁড়ায়। তুমি গীতাঞ্জলি পড়েছিলে, প্রথমে কী হবে? সাবজেক্ট, সাবজেক্ট ইউ, পড়েছিলে, পড়ার ইংলিশ হচ্ছে রিড, পাস্ট ফর্ম হচ্ছে রেড। স্পেলিং একই কিন্তু প্রোনাউন্সিয়েশনটা
উচ্চারণটা আলাদা। ইউ রেড গীতাঞ্জলি। ওকে, এটাকে যদি তুমি নেগেটিভ করো তাহলে কি দাঁড়াবে? এখানে রেড মানে পাস্ট ফর্ম, তার মানে ডিড, অক্সিলারি ভার্ব হিসেবে ডিড হবে। ইউ ডিড নট রিড গীতাঞ্জলি, তখন আর রেড উচ্চারণ হবে না, রিড হবে। ইউ ডিড নট রিড গীতাঞ্জলি। যদি কোয়েশ্চেন করো, ডিড ইউ রিড গীতাঞ্জলি? ক্লিয়ার? ওকে, আরও বিস্তারিতভাবে এখানে দেখতে পারলে কিভাবে একই টেন্সকে সঠিক সেন্টেন্সে আলাদাভাবে দেখানো যেতে পারে। পাস্ট কন্টিনিউয়াস, কোনো কাজ অতীতে সংগঠিত হচ্ছিল। কন্টিনিউয়াস মানে আমি আগেও বলেছি যে কিছু সময় ধরে চলিতেছিল বা চলিতেছে বোঝায়। এটা যেহেতু পাস্ট টেন্স, তাহলে চলিতেছিল। তাহলে সংজ্ঞা হিসাবে আমরা দেখতে পারি কোনো কাজ অতীতকালে কিছু সময় ধরে চলিতেছিল বোঝালে ভার্বের ফর্মের যে পরিবর্তন হয় তাকে আমরা বলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন কীরকম? প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়ার, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াস মানে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট। ওকে, বাক্য অনুসারেও ইংলিশটা দেখে নিই। তুমি গীতাঞ্জলি পড়িতেছিলে, তাহলে ইউ, ইউ এর পরে ওয়াজ না এর পাশে ওয়ার রিডিং গীতাঞ্জলি। ওকে, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? ইউ ওয়ার নট রিডিং গীতাঞ্জলি। যদি কোয়েশ্চেন করি ওয়ারটা আগে চলে আসবে। এখানে যেমন অক্সিলারি ভার্ব ছিল না, এখানে অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেটাই আগে চলে আসবে। ওয়ার ইউ রিডিং গীতাঞ্জলি। যদি আমি এটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে দিই, হোয়েন ওয়ার ইউ রিডিং গীতাঞ্জলি, কত ইজি। দেখো, তুমি যদি কোয়েশ্চেন করো হোয়েন ওয়ার ইউ রিডিং গীতাঞ্জলি, তোমার পাশের বন্ধু তোমাকে উত্তর দিতে পারবে ইংলিশেই, আই ওয়াজ রিডিং গীতাঞ্জলি ইন দ্য মর্নিং। ওকে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে কাকে বলে দেখা যাক? কোনো কাজ, এখানে কিন্তু দুটো কাজ সম্পন্ন হবে। একটা কাজ বেশি অতীত আর একটা কাজ কম অতীত। দুটো কাজ কিন্তু একসঙ্গে সংগঠিত হবে না। অন্য একটি কাজের আগে আরেকটি কাজ সংগঠিত হয়েছিল বোঝায়। যেমন আমরা আমাদের ছেলেরা যখন পড়াতেন, একটা কমন উদাহরণ ছিল যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। আমি এটা পরে বলছি, আগে এখানে যেটা লিখেছি সেটা দেখাই। যে বাবা আসার আগে গীতাঞ্জলি, তুমি গীতাঞ্জলি পড়েছিলে। গঠনটা দেখি। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের পিপিটি ফর্ম, তারপর অবজেক্ট, কমপ্লিমেন্ট যদি থাকে, তারপরে বিফোর বা আফটার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। এখানে কিন্তু অন্য যে কাজটি পরে সংগঠিত হয়েছিল সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। খেয়াল রাখতে হবে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে দেখি আমরা উদাহরণটা। তুমি গীতাঞ্জলি পড়েছিলে, এই কাজটা আগে হয়েছে, তাহলে কি হবে? ইউ হ্যাড রিড গীতাঞ্জলি বিফোর ফাদার কেম। ওকে, তাহলে দেখো, ইউ সাবজেক্ট, হ্যাড বসে গেছে, পিপিটি ফর্ম রিড, গীতাঞ্জলি অবজেক্ট, বিফোর পাস্ট ইনডিফিনিট টেন্স। আমাদের ছোটবেলায় যেটা আমরা শিখেছিলাম যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল, কোন কাজটা আগে হয়েছে? রোগী মারা গিয়েছিল। তাহলে কি হবে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ওকে, এটা নস্টালজিক ব্যাপার, এটা আমরা শিখেছিলাম ছোটোবেলায়। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানেও দুটি কাজ বা কোনো একটা সময়ের আগে, অন্য একটা কাজের আগে হতে পারে, অন্য কোনো সময়ের আগেও হতে পারে। অন্য আরেকটি কাজ সংগঠিত হয়েছিল বোঝালে ভার্বের ফর্মের যে পরিবর্তন হয় তাকে আমরা বলি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে দুটো কাজ বা একটা সময়ের কাজে আরেকটি কাজ। গঠন আমরা দেখি। প্রথমে বসে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন,
তারপরে ভার্ব কন্টিনিউয়াস যেহেতু আইএনজি, তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট যদি থাকে, তারপর বিফোর বা আফটার, তারপরে অন্য একটি কাজ বা টাইম। ওকে, আমি এটা টাইম দিয়ে করেছি, ওই জন্যে এইটা অন্য একটি কাজ লিখলাম না, টাইম লিখলাম। দুপুরের আগে তুমি গীতাঞ্জলি পড়িতেছিলে, কন্টিনিউয়াস, কিছু সময় ধরে কাজটা চলিতেছিল। লিখি সাবজেক্ট ইউ, ইউর পরে কি বসবে? হ্যাড বিন, ভার্বের সঙ্গে আইএনজি, গীতাঞ্জলি, বিফোর, নুন। ওকে, দুপুরের পূর্বে তুমি গীতাঞ্জলি পড়িতেছিলে। ওকে, তাহলে প্রথমে ইউ সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড বিন বসবে, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট কমপ্লিমেন্ট এখানে নেই, বিফোর টাইম। ক্লিয়ার? পাস্ট টেন্স। চলো আমরা এবার ফিউচার টেন্সগুলো নিয়ে আলোচনা করি। ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, মানে পরে কোনো কাজ সংগঠিত হবে বা হতে থাকবে। ওকে, প্রথমটি দেখো, সিম্পল ফিউচার মানে সাধারণ ভবিষ্যৎ। কোনো কাজ ভবিষ্যতে সম্পন্ন হবে। তাহলে যদি কোনো কাজ ভবিষ্যতে সংগঠিত হবে এরকম বোঝায়, তাহলে ভার্বের ফর্মের যে পরিবর্তন হয় তাকে বলা হয় সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্স। গঠনটা কি দাঁড়ায় দেখি আমরা। প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। এই শ্যাল বা উইল এটাকে আরেকদিকে আমরা মোডাল অক্সিলিয়ারিও বলি। কেন বলছি আমি এটি? এই মোডাল অক্সিলিয়ারির পরে দেখো আরও যেগুলি আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, মে, মাইট, এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এই জিনিসটা খেয়াল রাখবে সবসময়, মোডালের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো এই উদাহরণটা দিয়ে আমরা দেখি সেন্টেন্সটা কী দাঁড়ায়। রনি গীতাঞ্জলি পড়বে। সাবজেক্ট প্রথমে রনি, এটি আমরা থার্ড পারসন নিয়ে করেছি। প্রথমটা করেছিলাম ফার্স্ট পারসন আই নিয়ে। সেকেন্ড পাস্ট টেন্সে আমরা ইউ নিয়ে করেছিলাম সেকেন্ড পারসন। এবার আমরা থার্ড পারসন কেন নিয়ে করছি সেটা আমরা বোঝানোর চেষ্টা করছি। দেখো, রনি উইল রিড গীতাঞ্জলি। ওকে, রনি উইল রিড গীতাঞ্জলি। এটাকে যদি আমরা কোয়েশ্চেন করি কী হবে? সরি, কোয়েশ্চেন আগে নেগেটিভটা করি। রনি উইল নট রিড গীতাঞ্জলি, নেগেটিভ সেন্টেন্স। রনি গীতাঞ্জলি পড়বে না। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি। ইন্টারোগেটিভ কি আগে আসবে? উইল। উইল রনি রিড গীতাঞ্জলি? কোয়েশ্চেন মার্ক। এইবার এটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ হিসাবে ইউজ করব। তাহলে নটটা কোথায় বসবে? খেয়াল রাখবে, নট নাউনের পূর্বে বসে। তোমাদের আগে আমি বলেছিলাম যে প্রোনাউনের পরে নট বসে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর নাউনের ক্ষেত্রে সাবজেক্টের আগে বসবে নট। চলতে থাকবে বোঝালে ভার্বের ফর্মের যে পরিবর্তন হয় তাকে আমরা বলি কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। গঠনটা দেখি কি দাঁড়ায়। প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট। এগুলো যদি থাকে বসবে, না থাকলে বসবে না। ওকে, রনি গীতাঞ্জলি পড়তে থাকবে। দেখি সাবজেক্ট রনি, উইল, দেখো দেখো আমাদের ভুল হয়ে গেছে একটা, এখানে একটা বি বসবে। হ্যাঁ, এখানে একটা বি বসবে। রনি উইল বি রিডিং গীতাঞ্জলি। ওকে,
রনি উইল বি রিডিং গীতাঞ্জলি। এবার এটাতে আমরা যদি নট ইউজ করি কি হবে? রনি উইল নট বি। এই যে দুটো শব্দের সাহায্যে একটি অক্সিলারি বোঝানো হয়েছে, তাহলে এরকম ক্ষেত্রে কি হবে? নটটা এই দুটো শব্দের মাঝখানে বসবে। রনি উইল নট বি রিডিং গীতাঞ্জলি। ওকে, আচ্ছা, যদি আমরা কোয়েশ্চেন করতাম তাহলে কি দাঁড়াতো? উইল রনি বি রিডিং গীতাঞ্জলি। আবার যদি নট ইউজ করতাম কোয়েশ্চেনের সঙ্গে, উইল রনি নট বি রিডিং গীতাঞ্জলি, এভাবে ব্যবহার হতো। এবার দেখো ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? ভবিষ্যতে অন্য একটি কাজের বা অন্য কোনো সময়ের পূর্বে বা পরে অন্য আর একটি কাজ সংগঠিত হবে বোঝালে ভার্বের যে ফর্মের যে পরিবর্তন হয় তাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, মানে একটা কাজের পরে বা পূর্বে আর একটা কাজ সংগঠিত হবে। গঠনটা দেখি। সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপরে হ্যাভ, ভার্বের সঙ্গে আইএন, ভার্বের পিপিটি ফর্ম প্লাস অন্য একটি, আচ্ছা, বিফোর বা আফটার প্লাস অন্য একটি কাজের সাবজেক্ট, তার ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে অন্য যে কাজটি সেটি হবে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, উদাহরণটা লিখি আমরা। রনি গীতাঞ্জলি পড়বে। রনি উইল হ্যাভ রিড গীতাঞ্জলি বিফোর ফাদার কামস। যেহেতু ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত হবে। যদি ইউ থাকতো, ইউ কাম, তুমি আসার পূর্বে, তাহলে ইউ কাম হতো। ক্লিয়ার? ফিউচার পারফেক্ট টেন্স দুটো কাজের মধ্যে একটি কাজ চলবে বোঝায়, সেটাই হবে ফিউচার পারফেক্ট টেন্স। রনি গীতাঞ্জলি পড়বে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। রনি উইল হ্যাভ রিড গীতাঞ্জলি। এবার টেন্সের সর্বশেষ যেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কন্টিনিউয়াস মানে চলতে থাকা। একটি কাজের পূর্বে বা পরে বা কোনো সময়ের পূর্বে বা পরে অন্য আরেকটি কাজ চলতে থাকবে, এরকম বোঝালে ভার্বের ফর্মের যে পরিবর্তন হয় তাকে আমরা বলি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? দেখো, দুপুরের আগে রনি গীতাঞ্জলি পড়তে থাকবে, মানে এটা সময়ের আগে, বললাম যে সময়ের আগে এই কাজটা চলতে থাকবে, রনি গীতাঞ্জলি পড়তে থাকবে, তাহলে এটা হবে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠনটা কি দাঁড়ায় আমরা লিখি। প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস বিফোর বা আফটার বা টাইম। আমরা এখানে টাইমটা দিয়ে দিই, যেহেতু আমরা টাইম উল্লেখ করেছি দুপুরের পূর্বে। অন্য একটি কাজ হলে কি হতো? সিম্পল ইনডিফিনিট টেন্স হতো। ক্লিয়ার? দুপুরের আগে রনি গীতাঞ্জলি পড়তে থাকবে, তাহলে এই কাজটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট রনি উইল হ্যাভ বিন রিডিং গীতাঞ্জলি বিফোর নন। দেখো কত ক্লিয়ারলি ইজিলি, এত কঠিন একটা টেন্স যেটা আমরা খুবই ব্যবহার করি, কম ব্যবহার করি বা লোকের মুখে শুনি, তোমরা শিখে গেলে কয়েক মুহূর্তের মধ্যে। দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স
কোনো একটি সময়ের পূর্বে আরেকটি কাজ সংগঠিত হতে থাকবে এরকম বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঘটনায় সাবজেক্ট শ্যাল বা উইল, তারপরে হ্যাভ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, বিফোর, তারপরে টাইম বসে। দুপুরের আগে রনি গীতাঞ্জলি পড়তে থাকবে, রন হতে থাকবে এরকম বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঘটনায় সাবজেক্ট শ্যাল বা উইল, তারপরে হ্যাভ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, বিফোর, তারপরে টাইম বসে। দুপুরের আগে রনি গীতাঞ্জলি পড়তে থাকবে, রনি গীতাঞ্জলি পড়তে থাকবে। রনি উইল হ্যাভ বিন রিডিং গীতাঞ্জলি বিফোর নুন। ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণ টেন্স। এরপরে তোমাদের একটা কমপ্লিট কারেক্ট সেন্টেন্স লিখতে বা বলতে আর কোনো ভীতি থাকবে না। থ্যাংক ইউ।